সংস্কার প্রক্রিয়া এবং এখন যে জ্বালানি নিয়ে অব্যবস্থাপনা এবং আসন্ন কৃষি খাতের বা খাদ্য খাতের যেই সংকট দেখা দিতে পারে সেইটা নিয়ে আমরা আমাদের অবস্থান ব্যক্ত করার জন্য আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। সম্মানিত ভাইরা, আমাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে যখন কথা বলতে হচ্ছে তখন বাংলাদেশের যে সরকারি দল বিএনপি এবং প্রধান যে বিরোধী দল আছে জামাতে ইসলামী, আমরা দুর্ভাগ্যজনকভাবে হলেও এটা সত্য যে নীতিগতভাবে এই দুইটি রাজনৈতিক দলই সংস্কার বিরোধী রাজনৈতিক তৎপরতার ইতিহাসে লিপ্ত ছিল। আমরা যদি একটু ইতিহাস থেকে বোঝার চেষ্টা করি, 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসার সন্নিকটে ছিল তখন তারা যেই নির্বাচনী ইশতেহার দিয়েছিল সেই নির্বাচনী ইশতেহারের সময় তারা 32 দফা প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছিল। আপনাদের মনে থাকার কথা, সেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব জনসম্মুখে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। ইভেন আমরা যদি এখন বলি বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, তার সম্পদের বিবরণী এদেশের জনগণ দেখতে পারবে কিনা সেটা কিন্তু আমরা জানি না। বরং এই সরকার গঠিত হওয়ার আগে যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমাদের কিছু কিছু উপদেষ্টা তাদের নিজস্ব হিসাব বিবরণী জনসম্মুখে উন্মুক্ত করতেছিল। তখন কেউ কেউ দাবি করতেছিল তারেক রহমানের আয় ব্যয়ের উৎস কি হবে সেটা তারা জানতে চায়। তখন বিএনপির অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুল সালাম এটা নিয়ে কিন্তু তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন। আমরা চাই বিএনপির সেই যেই প্রতিশ্রুতি ছিল 2001 সালে, আজ এক যুগের বেশি সময় পার হয়ে গেছে, আমরা এখনো চাই অন্তত তাদের যে সেই প্রতিশ্রুতিগুলো ছিল খালেদা জিয়ার হাত ধরে সেটা বাস্তবায়িত না হলেও তার যে সন্তান তারেক রহমান তার হাত ধরে সেই প্রতিশ্রুতিগুলো বাংলাদেশে বাস্তবায়িত হোক। সম্মানিত ভাইরা, সেইখানে কিন্তু বিচার বিভাগকে পৃথকীকরণের প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে ছিল, কিন্তু আপনারা যদি ইতিহাস ঘেঁটে দেখেন তৎকালীন সময়ে এখন যেমন বিএনপির সালাউদ্দিন সাহেব আছেন, আমাদের কথায় কথায় সংবিধানের কথা শিখান, তখনও কিন্তু এরকম একজন আইনজ্ঞ ব্যক্তি আমাদের সামনে ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব। মওদুদ আহমেদ অনেক বড় আইনজ্ঞ ছিলেন, কিন্তু তিনি কিন্তু বাংলাদেশে তাদের শাসনামলে বিচার বিভাগকে আলাদা করতে পারেননি। বরং তিনি তার সেই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে আমাদের যে শিক্ষা দীক্ষা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশে 111 নেমে এসেছিল, বাংলাদেশের সেনা শাসন নেমে এসেছিল। সম্মানিত বন্ধুগণ, এবারের যখন নির্বাচন আসে কিংবা বিগত যে আওয়ামী রেজিম ছিল সেখান থেকে আমরা একটু ইতিহাসটা বলতে চাই। আপনারা জানেন বা আমরা শুরুতেই বলেছি যে নীতিগতভাবে বিএনপি কিংবা জামাত কোনোটি সংস্কারপন্থী দল নয়। আমরা এই কথাটি কেন বলছি? আপনাদের মনে থাকার কথা, যখন পতিত আওয়ামী শাসনামল ছিল সেই শাসনামলের জুলুম নির্যাতনের একটা পর্যায়ে বিএনপির একটা বড় অংশ নেতাকর্মী কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিল। তাদের পার্টি অফিস খোলার মতো অনেক সময় লোক পাওয়া যেত না। তখন তারা একটু সুশীল প্রতিক্রিয়া হিসাবে কিভাবে তারা রাজনীতিতে নিজেদের ক্রিয়াশীল রাখবেন তার অংশ হিসাবে তারা তাদের বন্ধু সংগঠন বৃদ্ধি করার একটি প্রতিক্রিয়া হাতে নিয়েছিল। তারা তাদের এলাই বৃদ্ধি করতেছিল। সেই এলাই বৃদ্ধির পরিক্রমার অংশ হিসাবে তারা একটা সময় তৎকালীন সময় যে গণতন্ত্র মঞ্চ নামে একটি জোট ছিল, যেখানে আজকের যিনি মন্ত্রী জোনায়েদ সাকির যে গণসংহতি আন্দোলন কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলনের মতো দলগুলো সেখানে ছিল। এই দলগুলো মূলত সংস্কারের রাজনীতি তখন করত। বিএনপি যখন তাদের কাছে গিয়েছে তারা বলেছে শুধুমাত্র ক্ষমতা দখলের রাজনীতি করলে তারা তাদের সাথে এলাই করবে না। সেই বাস্তবতায় এই সংস্কারপন্থীদের সাথে নেওয়ার স্বার্থে বিএনপি সেদিন কিন্তু 31 দফা যে কর্মসূচি তারা এটা তাদের সাথে মিলে মিশে তারপর সেটা ঠিক করেছিল। অর্থাৎ আমরা এটা মনে করিয়ে দিতে চাই, এটাও একটি বাস্তবতার মধ্যে তারা পড়ে, একটি জটিল পরিক্রমায় পড়ে তারা এই 31 দফা কর্মসূচি গ্রহণ করেছিল। কিন্তু আজকের বাস্তবতায় যদি এসে আমরা দেখি সেই 31 দফা কর্মসূচিও তারা বাস্তবায়ন করবেন সেই ব্যাপারে তাদের মধ্যে
পুরোপুরি আন্তরিকতা আমরা দেখতে পাচ্ছি না। এবং যেই 31 দফা এবং যেই গণভোট বাংলাদেশে হয়ে গেল, সেইটার প্রেক্ষিতে যেই আশা আকাঙ্ক্ষা জনগণের মধ্যে তৈরি হয়েছে, বাংলাদেশ একটি জাম্প করার যে কথা ছিল, গণপরিষদ গঠন হওয়ার মধ্য দিয়ে সংবিধানে আমূল পরিবর্তনের যে সম্ভাবনা ছিল, আমরা কিন্তু তাতে ক্রমশই একটি অন্ধকারাচ্ছন্ন পথ হিসাবে দেখতে পাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, জ্বালানি সংকট এখন একটি বৈশ্বিক বাস্তবতায় পরিণত হয়েছে। তবে আমাদের এই সংবাদ সম্মেলন যখন করছি, তখন ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধবিরতির সংবাদ আমরা পেয়েছি। কিন্তু আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবে আমরা দেখছি বাংলাদেশের প্রায় সকল তেলের পাম্পের সামনে দীর্ঘ লাইন। আপনারা জানেন, ঢাকা শহরে যেই তেল আসে, এর অধিকাংশ আসে নারায়ণগঞ্জের গোদনাইল থেকে। এখানে কিছু অল্প কিছু পাম্পে তেল থাকলেও বাকি পাম্পগুলোতে কিন্তু তেল দেয়া হচ্ছে না। অথচ এইসব পাম্পের মালিকেরা গোদনাইল থেকে ঠিকই ট্রাক ভরে তেল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, কিন্তু তাদের যে পাম্প, সেই পাম্প আবার খালি থাকছে। তাহলে কি মাঝখান থেকে তারা কোনো তৃতীয় পক্ষের কাছে কিংবা কোনো সিন্ডিকেটের কাছে এই তেল বিক্রি করে দিচ্ছেন কিনা, এটি দুদক, সরকার এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে খতিয়ে দেখার উদাত্ত আহ্বান আমরা জানাচ্ছি। এবং এই সিন্ডিকেটের সাথে বিএনপির কোনো পর্যায়ের কোনো নেতাকর্মীরা জড়িত আছেন কিনা, সেটাও আমরা খতিয়ে দেখার ব্যাপারে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি তেলের সাথে এদেশের কৃষি খাত এবং অন্যান্য খাত অঙ্গাঙ্গিভাবে জড়িত। ফলশ্রুতিতে তেল নিয়ে কোনো সিন্ডিকেট আছে কিনা এবং তেল নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তারেক রহমান সাহেব, যিনি বাংলাদেশের বর্তমান প্রধান নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে জিরো টলারেন্স নীতি গ্রহণের উদাত্ত আহ্বান আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের আরো একটি এজেন্ডা ছিল যে কৃষি খাতে যে সম্ভাব্য বিপর্যয় আসতে পারে সেটি নিয়ে। আপনারা জানেন, এখন আমাদের দেশে বোরো ধান চাষের মৌসুম চলছে। আমাদের যে ধান উৎপাদিত হয় তার প্রায় 60% ধান আমাদের এই বোরো প্রজাতির ধান থেকে আসে। এবং এখন জানেন, এই মৌসুমটি হচ্ছে বৃষ্টিমুক্ত মৌসুম সাধারণভাবে। ফলশ্রুতিতে সেচ ব্যবস্থার মধ্য দিয়ে এই ধান উৎপাদন করতে হয়। এই মুহূর্তে ধানের শীষ আসতে শুরু করেছে। এই মুহূর্তে যদি নিরবচ্ছিন্নভাবে ডিজেল সরবরাহ করা না যায়, তাহলে যেই পানি সেচের যেই পাম্পগুলো আছে, সেই পাম্পগুলো কিন্তু চলতে পারবে না। আমরা বিভিন্ন মিডিয়া মারফত দেখতে পাচ্ছি গত 5-7 দিন যাবৎ ইতিমধ্যেই কৃষকগণ ডিজেল পাচ্ছেন না। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে বাংলাদেশের চাল যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা বা স্বাভাবিক যে প্রক্রিয়া, তা ব্যাপকভাবে ব্যাহত হবে এবং বাংলাদেশে ধান উৎপাদন কমলে সামনে আমরা একটি ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হতে পারি। ফলশ্রুতিতে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের যে কৃষকগণ রয়েছেন, যারা এই সেচ নির্ভর বোরো ধান চাষ করছেন, তাদেরকে আপনারা ন্যায্য মূল্যে, ন্যায্য প্রক্রিয়ায় যথাযথভাবে ডিজেল সরবরাহ অব্যাহত রাখুন। সম্মানিত সাংবাদিক ভাইরা, কৃষি খাতের সাথে আরেকটি বিষয় আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটি হচ্ছে সার। আপনারা জানেন, এই সারের সাথে কিন্তু গ্যাসের সম্পর্ক রয়েছে। এই গ্যাস এবং জ্বালানির মাধ্যমে আমাদের সার কারখানাগুলো চলে থাকে এবং তারা সার উৎপাদন করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, এবং এটা আমাদের জন্য অর্শনী সংকট যে অলরেডি যে 5টি সরকারি সার কারখানা বাংলাদেশে রয়েছে, এর মধ্যে 4টিতেই উৎপাদন অলরেডি বন্ধ হয়ে গেছে। এই অবস্থা যদি চলতে থাকে, ডিজেলের পাশাপাশি যদি সার আমাদের কৃষকগণ না পেয়ে থাকেন, যথাযথ মূল্যে এবং যথাযথ প্রক্রিয়ায় যদি এই চেইন যদি ব্রেকআপ হয়ে যায়, তাহলে দেখা যাবে আমাদের খাদ্য উৎপাদনে ভয়াবহ ঘাটতি দেখা দেবে এবং বাংলাদেশে আগামী 4-5 মাস পরেই একটি ভয়াবহ খাদ্য সংকট দেখা দিবে। ফলশ্রুতিতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি।